পুতুলটা চাই। দাদা এই পুতুলটার দাম কত আছে? দাদা এটা পুরো ৮,০০০ টাকা। এই নিন ৮,০০০। আর আমার আদরের মেয়ের জন্য এই পুতুলটা প্যাক করে দিন। বাবা, আমাকেও পুতুল কিনে দাও না, আমার এই পুতুলটা খুব পছন্দ। এটার দাম তো ১২০০ টাকা। টাকা কি গাছে ফলে যে আমরা এত দামি খেলনা কিনে দেব? চল চুপচাপ এখান থেকে চল। যেহেতু কাঞ্চনের গায়ের রংটা চাপা, তাই জন্য তাকে যে ৯ মাস পেটে রেখেছিল সেই মা শারদাও ওকে সহ্য করতে পারত না। অভিনবও কাঞ্চনকে খুব একটা সহ্য করতে পারত না। ২ মেয়ের জন্ম দেওয়ার পরেও মা শারদা এবং অর্ণব শুধু নিজেদের ভরসা মেয়েকেই ভালোবাসত। মা, আজ খাবারে কি বানিয়েছো? আমার ছোট্ট মেয়ের পছন্দের জিনিস বানিয়েছি, চটপটে ঢ্যাঁড়স। আর মা, আমার জন্য কি বানিয়েছো? তুই কি রানী এলিজাবেথ নাকি যে তোর জন্য আলাদা রান্না করব? যা হয়েছে সেটাই চুপচাপ খা। মা, তুমি রোজ শিবানীর পছন্দের খাবার বানাও, কখনো তো আমার পছন্দের খাবারও বানাও মা। খেতে হলে খা, না হলে না খেয়ে মর, বুঝেছিস? এই কথাটা শুনে বেচারা কাঞ্চন কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে গেল। ভগবান, কেন আমার মা বাবা আমায় এত ঘৃণা করে? আমি তো কোনো দুষ্টুমিও করি না, আর ওদের সব কথা শুনি, তাও ওরা আমাকে সব সময় বকে। এরকম কেন ভগবান? এই সহজ সরল কাঞ্চনকে এখন কে বোঝাবে যে এই জিনিসগুলো ওর সাথে ঘটছে তার কালো রঙের জন্যে। সময় এরমভাবেই কাটতে থাকে আর ২ বোন বড় হয়ে ওঠে। বাবা, আমি আমার কলেজের বন্ধুদের সাথে ট্রিপে যাচ্ছি, আমার ৩০,০০০ টাকা দরকার। ৩০,০০০-এ কি হবে? আমি তোমাকে ৫০,০০০ দিচ্ছি, মজা করো নিজের ট্রিপে। বাবা, আমারও একটু টাকা দরকার ছিল, বেশি না, ওই ১০০০ টাকা। আসলে কলেজের কিছু বই কেনার ছিল। তোর পড়াশোনা করে কোনো লাভ নেই। তোর এই কালো মুখ দেখে কোনো বড় মাল্টিন্যাশনাল কোম্পানি তোকে চাকরি দেবে না। এত বছর ধরে আমাদের উপর বোঝা হয়ে রয়েছিস, না জানি আর কত বছর তোকে সহ্য করব। যেখানেই বিয়ের কথা তুলতে যাই, কালো রঙের জন্য সবাই না করে দেয়। না জানি আগের জন্মে কি এমন পাপ করেছিলাম যে তোর মতো মেয়ে আমার কোলে জন্ম নিয়েছে। রোজ রোজ নিজের এই কালো রঙের কথা শুনে এবং সেটাও আবার মা বাবার থেকে শোনার জন্য কাঞ্চন একদম ভেঙে পড়েছিল। এইভাবেই সময় কাটছিল এবং আজকে কাঞ্চনকে দেখতে বরের বাড়ি লোক আসলো। আজ থেকে আপনার শিবানী আমাদের। আপনি এবার শুধু বলুন আমরা বরযাত্রী নিয়ে কবে আসব। আরে দিদি, আপনার যবে ইচ্ছে আপনি আসুন। শর্মিলা তার নিজের ছেলে রাজের জন্য শিবানীকে পছন্দ করে। ২ পরিবার একসাথে বসে কথা বলছিল এমন সময় হাতে শরবতের ট্রে নিয়ে ওখানে কাঞ্চন ঢোকে, যাকে দেখে শর্মিলা বলে ওঠে, আরে এটা কে? এর ব্যাপারে তো আপনি কিছু বলেননি। আমাদের বড় মেয়ে কাঞ্চন। আসলে ওর রংটা চাপা তো, তাই জন্য কোথাও ওর সম্বন্ধ পাচ্ছি না। নিজের বাবার এই রকম কথা শুনে কাঞ্চন খুব কষ্টে নিজের কান্নাটাকে চেপে রাখে আর শরবতের ট্রেটা নিচে রেখে ফেরত চলে যায় নিজের ঘরের মধ্যে। যেটা দেখে শর্মিলার দ্বিতীয় ছেলে আনমোল বলে ওঠে, মা, তুমি তো অনেকদিন থেকে আমার বিয়ে দেওয়ার জন্য ভাবছিলে। আমি এখন বিয়ে করতে চাই। আমার ইনার মেয়ে কাঞ্চনকে খুবই পছন্দ হয়েছে। কি? কিন্তু ওই কালো মেয়ের মধ্যে তুমি কি এমন দেখলে? মানুষের পরিচয় তার রং দিয়ে কখনোই হয় না, বরং তার মন দিয়ে হয়। যদি আমি বিয়ে করি তাহলে কাঞ্চনকেই করব। আরে দাদা, আমারও ওকে খুব ভালো লেগেছে। যদি আপনি চান তাহলে কাঞ্চনকে আমি আমার বড় বৌমা বানাতে চাই। নিজের কালো মেয়ের জন্য সম্বন্ধ আসছে দেখে অভিনব এবং শর্মিলা দুজনেই রাজি হয়ে যায়, কিন্তু শিবানী এই সম্বন্ধে একদমই রাজি ছিল না। এত বছর ধরে ওর কালো চেহারা দেখে দেখে আমি ক্লান্ত হয়ে গেছি। ফাইনালি আমি খুশি ছিলাম যে আমাকে আর ওর মুখ দেখতে হবে না। আর তোমরা তো ওকে আমার যা বানিয়ে দিলে। আরে শিবানী, বোঝার চেষ্টা কর মা। ও যতই তোর যা হোক, কিন্তু আসলে ও তোর উপর নয়। তুই ওর উপর হুকুম চালাবি বিয়ের পর। তোকে বাড়ির কোনো কাজ করতে হবে না। তুই মহারানী হয়ে থাকবি আর ও তোর চাকরানী। তার মা শর্মিলার কথা শুনে শিবানী প্রচণ্ড আনন্দ পায়, কিন্তু এই কথাগুলো কাঞ্চন ঘরের বাইরে থেকে শুনে ফেলে, যেটা শুনে ওর প্রচণ্ড দুঃখ হয়। সময় এভাবেই কাটতে থাকে আর এখন কালো এবং ফর্সা মেয়ের বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায়। দাদা, আমার মেয়ের আশীর্বাদ আছে। এমন গাউন দেখান যাতে আমার মেয়ের উপর থেকে কারুর নজর না সরে।
মা, আমার তো এই লাল রঙের গাউনটা খুব ভালো লাগছে। কিন্তু এটা তো 2 লাখ টাকা দাম। 2 লাখ তো কি বাবা, যদি 10 লাখ টাকা হতো তাও আমি নিতাম। আর এমনিতেও লাল রংটা আমার মেয়ের গায়ে খুব সুন্দর যাবে। গোলাপ ফুল মনে হবে ওকে দেখে, পুরো গোলাপ ফুল। শর্মিলা আর অভিনব তাদের ফর্সা মেয়ের বিয়ে দেওয়ার জন্যে শহরের সব থেকে বড় মল থেকে লাখ লাখ টাকা দিয়ে কেনাকাটা করছিল। উল্টো দিকে তাদের কালো মেয়ের জন্যে একটা লোকাল মার্কেট থেকে কম দামি জিনিস কেনে। তোর কালো গায়ের রঙের উপর তো এই গাউনটাও ভালো লাগবে না, কিন্তু কি করব, দোকানে কোনো এমন রঙও নেই না যা তোর কালো রঙের উপর ভালো লাগবে। নিজের মেয়ের এনগেজমেন্টের জন্য পয়সায় কোনো কার্পণ্যই করে না, আর শহরের সব থেকে বড় ব্যাংকোয়েট হলটা তার এনগেজমেন্টের জন্য নেয়। কি হয়েছে, তোমায় চিন্তিত মনে হচ্ছে? সব ঠিক আছে তো? শর্মিলা, আমি যা যা স্বপ্ন দেখেছিলাম আমার মেয়ের বিয়ে নিয়ে, সেগুলো সবই সফল হচ্ছে। এবং শিবানীর বিয়েতে কিন্তু কাঞ্চনেরও বিয়ে হবে। ওটা দেখে লোকে মনে হবে যেন পায়রার মধ্যে কাক বসে আছে। ওই কাঞ্চনের জন্য আমার মেয়ের সম্মানটা যেন না চলে যায়, ঠিক আছে? তুমি চিন্তা করো না, আমরা আগে শিবানী মায়ের আশীর্বাদ ধুমধাম করে করব, আর সব শেষে ওই কাঞ্চনের। ততক্ষণে সব অতিথি চলে যাবে। কাঞ্চন তার নিজের মা বাবার মুখ থেকে এই সব কথা শুনে নিজেকে আর সামলে রাখতে পারে না। সে কাঁচের মতো ভেঙে পড়ে ভিতর থেকে, আর তার চোখ থেকে জল বেরোতে থাকে। এরম ভাবেই কিছুটা সময় আরও কেটে যায়, আর আজকে অবশেষে 2 বোনের বিয়ের দিন চলে আসে। আমার শিবানী মায়ের মেকআপ এমন করো যাতে সবাই ওকে দেখতেই থাকে। ম্যাম, আপনি তো ওর মেকআপও বেকারই করাচ্ছেন। এত সুন্দর মেয়ের আবার মেকআপের কি দরকার আছে বলুন? মেকআপ আর্টিস্টের মুখ থেকে নিজের ব্যাপারে তারিফ শুনে শিবানী তো হাওয়াই ভাসতে থাকে। মেকআপ আর্টিস্ট শিবানীকে তখন রেডি করছিল, তখনই কাঞ্চন ওখানে যায়। মা, আমি তৈরি তো হয়ে গেছি, কিন্তু আমার চুল বাঁধা হয়নি। তুমি ওনাকে আমার চুলটা বেঁধে দিতে বলো না। আরে, এটা কে মিস ব্ল্যাক বিউটি? দুর্ভাগ্যবশত এটাই আমার বোন। ও সত্যি তোমার বোন? কত পার্থক্য না দুজনের। একজনের তো মেকআপের দরকারই নেই, আর একজনের মেকআপ তো ছাড়ো, ওর তো প্লাস্টিক সার্জারির দরকার। এইটা বলে ওই মেকআপ আর্টিস্ট কাঞ্চনের কালো রং নিয়ে মজা করে, যেটা দেখে তার মা, তার বোন এবং ওখানে আসা যত রিলেটিভ ছিল সবাই ওর দিকে তাকে হাসতে থাকে। কিন্তু বেচারা কাঞ্চন এইবার নিজেকে সামলে রাখে, কাউকে কিচ্ছু বলে না। কিছুক্ষণের মধ্যেই ছেলের বাড়ির লোক বিয়ের জন্য ওখানে চলে আসে। অভিনব তার ভরসা মেয়ের বেশ ধুমধাম করে এন্ট্রি করায়। শিবানী তার লম্বা গাউনটা পরে গিয়ে নিজের বরের সাথে স্টেজে দাঁড়ায়, আর উল্টো দিকে বেচারা কাঞ্চন তার নিজের বিয়ের দিনেও একটা কোণাতেই দাঁড়িয়েছিল। কিছুক্ষণের মধ্যে শিবানীর এনগেজমেন্টটা শুরু হয়, কিন্তু তখনই ডেকোরেশনের লাগানোর জন্য যে লাইট ছিল তার মধ্যে শর্ট সার্কিট হয়ে যায়। শিবানীর গাউনটা অনেকটা লম্বা ছিল, তাই জন্য ওটা স্টেজের পিছনের দিকেও চলে গিয়েছিল। শর্ট সার্কিট থেকে যে আগুনটা ধরেছিল সেটা শিবানীর গাউনে লেগে যায়, কিন্তু সেটা কেউ দেখতে পায় না। তখনই কাঞ্চন শিবানীর জ্বলন্ত গাউনটা দেখতে পেয়ে যায়। হে ভগবান, শিবানীর গাউনে তো আগুন লেগে গেছে। কাঞ্চন দৌড়ে দৌড়ে স্টেজের দিকে যায় আর নিজের হাত দিয়ে শিবানীর গাউনে লাগা আগুনটা নেভাতে থাকে। আগুনটা যাতে বেশি না ছড়িয়ে পড়ে, তাই জন্য কাঞ্চন তাড়াতাড়ি করে শিবানীর গাউনের পিছন দিকটা ছিঁড়ে দেয়, যার জন্য শিবানী তো বেঁচে যায়, কিন্তু আগুনের জন্য কাঞ্চনের হাত পা পুরো পুড়ে যায় আর ও অজ্ঞান হয়ে মাটিতে শুয়ে থাকে। যেটা দেখে সবাই মিলে কাঞ্চনকে একটা হসপিটালের দিকে নিয়ে যায়, যেখানে অনেকক্ষণ ট্রিটমেন্ট করার পরে কাঞ্চনের হুঁশ ফিরে আসে। কাঞ্চন, তুমি ঠিক আছো তো? শিবানী কেমন আছে? ওর কোনো ক্ষতি হয়নি তো? এইরকম অবস্থাতেও কাঞ্চন সবার আগে শিবানীর ব্যাপারটাই জিজ্ঞেস করে। শর্মিলা, অভিনব এবং শিবানী নিজেদের খুবই লজ্জা পায়। যখন থেকে আমি কাঞ্চনের সাথে কথা বলা শুরু করেছিলাম তখন থেকেই বুঝেছিলাম যে আপনারা ওকে কালো রঙের জন্য খোঁটা দেন, কিন্তু আপনারা দেখলেন তো আজ এই কাঞ্চন আপনাদের ফর্সা মেয়েকেই বাঁচালো। রাজের কথা শুনে ওরা 3 জন নিজেদের ভুলটা বুঝতে পারে। কাঞ্চন মা, আমায় ক্ষমা করে দে। তোরা দুজনেই আমার কোলে জন্ম নিয়েছিস, তাও আমি তোদের মধ্যে কত ভেদভাব করেছি। ছোটবেলা থেকে আজ পর্যন্ত কখনো তোকে মা বাবার ভালোবাসা দিইনি, সবসময় তোকে খারাপ কথা বলে গেছি। এমনকি তোর এই এনগেজমেন্টের দিনেও আমরা তোকে এরম ভাবে ব্যবহার করেছি। আমাদের ক্ষমা করে দে। বাবা, তুমি
তোমরা আমার কাছে ক্ষমা চেও না, শুধু একবার আমাকে তোমরা মেয়ে বলে মেনে নাও, তাতেই আমি খুশি হব। আমার আর কিচ্ছু চাই না বাবা। কাঞ্চনের কথা শুনে অভিনব এবং শর্মিলা কাঞ্চনকে গলায় জড়িয়ে ধরে, আর ওদিকে শিবানীও কাঞ্চনকে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে নেয়। এরপরে অভিনব আর শর্মিলা মিলে নিজেদের কালো এবং ফর্সা মেয়ের ধুমধাম করে এনগেজমেন্ট করায়। আবার তাদের বিয়েতেও দুজনের আয়োজনে কোনো রকম কমতি রাখে না। আর এখন বিয়ের পরেও দুই কালো এবং ফর্সা বোন নিজেদের মধ্যে একসাথে শ্বশুরবাড়িতে থাকে। হে ভগবান, এটা কি হয়ে গেল? এই দিন দেখানোর আগে তুমি আমায় মেরে ফেললে না কেন? মনোরমা, নিজেকে সামলাও। এই অবস্থায় তোমার এইভাবে কান্নাকাটি করা ঠিক নয়। তোমার পেটের বাচ্চার উপর এর কি প্রভাব পড়বে? মেঘা, এখন তুই বল, যার স্বামী তাকে ছেড়ে চলে যায় সে একা কি করে বাঁচতে পারে? মনোরমা, আমি তোর অবস্থা বুঝতে পারছি, কিন্তু তোকে সাহস রাখতে হবে তোর পেটে থাকা বাচ্চার জন্য। মনোরমার স্বামী রজনীশ একজন ইলেকট্রিশিয়ান ছিল এবং সে প্রত্যেক দিনের মতোই রজনীশ একটা ঘরে গেছিল তার ওয়্যারিং ঠিক করতে। কিন্তু কারেন্টের ধার থেকে তার শক লাগায় রজনীশ ওখানেই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মনোরমা তখন ৮ মাসের গর্ভবতী ছিল। নিজের স্বামীর মৃত্যুর কথা শুনে মনোরমা পুরোভাবে ভেঙে পড়ে, কিন্তু নিজের গর্ভে থাকা সন্তানদের কথা ভেবে মনোরমা অনেকটা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। এরমভাবেই সময় কাটতে কাটতে মনোরমার ডেলিভারির সময় চলে আসে, আর মনোরমা হসপিটালে একসঙ্গে যমজ মেয়ের জন্ম দেয়। অভিনন্দন, যমজ মেয়ে হয়েছে আপনার। যদি আজকে ওদের বাবা থাকতো কত খুশি হতো। ও তো শুরু থেকেই চাইতো যেন আমাদের মেয়ে হয়। কিন্তু ভগবান আমাকে দুটো মেয়ে দিয়েছে, কিন্তু ওকেই আমার থেকে কেড়ে নিল। মনোরমা তার 2 মেয়েকে মানুষ করার জন্য লোকের ঘর পরিষ্কার করা এবং ফ্যাক্টরিতে মজদুরের কাজ করতে শুরু করে। ধীরে ধীরে সময়ও কেটে যায়। এখন মনোরমার 2 মেয়ের বয়স 6 বছর। না না, আমি পালং শাক খাবো না। মা, তুমি তো জানো যে আমার পালং শাক পছন্দ নয়। আমি চাউমিন খাবো। তুমি আমার জন্য চাউমিন বানাও। শ্রুতিমা, এভাবে জেদ করতে নেই। আমি তোকে বলেছি না, আমি যেদিনই মাইনের টাকা পাবো সেদিনই তোকে চাউমিন বানিয়ে খাওয়াবো। হ্যাঁ শ্রুতি, মা আজকে পালংয়ের তরকারি খুব ভালো বানিয়েছে। তোমার নিশ্চয়ই ভালো লাগবে, খেয়ে দেখো। না না, আমি পালংয়ের সবজি খাবো না। তুমি যদি আমার জন্য চাউমিন না বানাও, আমি না খেয়েই শুয়ে পড়ব। মনোরমার 2 মেয়েকে একই রকম দেখতে হলেও দুজনের স্বভাবটা একদম আলাদা ছিল। একদিকে মেহেক শান্ত, সোজা সাপটা এবং জিনিসপত্র বোঝার ক্ষমতা রাখত, উল্টোদিকে শ্রুতি প্রচণ্ড জেদি ছিল। শ্রুতি, মেহেক, এই দেখ আমি তোদের জন্য কত সুন্দর সুন্দর পুতুল এনেছি। এটা মেহেকের জন্য আর এটা শ্রুতির জন্য। মা, আমার পুতুল তো খুব সুন্দর। থ্যাংক ইউ মা। মা, তুমি মেহেককে এত ভালো পুতুল দিলে, আর আমাকে এরকম বিচ্ছিরি কেন? না শ্রুতি, তোদের দুজনের পুতুল একই রকম দেখতে। না, আমাদের পুতুল একরকম দেখতে নয়। ওর পুতুল দেখো কত সুন্দর দেখতে, আর আমারটা দেখো, আমার মেহেকেরটাই চাই। শ্রুতি, ওটা মেহেকের পুতুল না। না না, আমার চাই তো ওই পুতুলটাই চাই, নয়তো আমার এটাও চাই না। কোনো ব্যাপার না শ্রুতি, তুই আমার পুতুল রেখে দে, আর আমাকে তোরটা দিয়ে দে। আমি তোকে আমারটা কেন দেব? আমারটাও আমার আর তোরটাও আমার। শ্রুতি ওই 2 পুতুলকে নিজের সঙ্গে নিয়ে যায়, যেটা দেখে মনোরমা, মেহেক মা, আমি তোর জন্যে আর একটা পুতুল এনে দেব। না মা, তার কোনো দরকার নেই। আমি জানি তোমার কাছে বেশি টাকা নেই। এই পুতুলটাও তুমি বাড়ির টাকা বাঁচিয়ে নিয়েছো। যখন তোমার কাছে টাকা থাকবে তখন তুমি আমায় দিও। মেহেক মা, তুই এইটুকুনি বয়সে এত বুঝতার কি করে হলি? যদি শ্রুতিও তোর মতো এত বুঝতার হতো। মনোরমা অনেক কষ্ট করে মজদুরি করে নিজের মেয়েকে বড় করতে থাকে এবং ভালো শিক্ষা দেয়। একদিকে মেহেক ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল, ওর স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হবে। উল্টো দিকে শ্রুতির পড়াশোনায় খুব একটা মন ছিল না, ওর ইচ্ছে ছিল মডেল বা অ্যাক্ট্রেস হওয়ার। এভাবেই সময় কাটতে থাকে এবং এই 2 যমজ বোন বড় হয়ে যায়। এই দেখো মা, আমি পুরো কলেজে টপ করেছি। এর পরের পড়াশোনার জন্য আমি স্কলারশিপও পেয়েছি। শুধু শহরে পড়াশোনার জন্য আমার টাকার দরকার।
তুই চিন্তা করিস না মেহেক, এত বছর ধরে আমি টাকা জমিয়েছি, এখন সেই টাকাই তোর শহরে থাকাতে কাজে লাগবে। মনোরমা এটা বলছিলই এমন সময় শ্রুতি চলে আসে। আরে শ্রুতি, সকাল সকাল কোথায় গেছিলি তুই? তুই জানিস তোর বোন পুরো কলেজে টপার হয়েছে। হ্যাঁ, তো এতে এমন কি আছে? প্রত্যেক বছর হাজার হাজার বাচ্চা টপ করে। তুমি এই সব ছাড়ো মা, তুমি তো জানো যে কিছুদিন আগে আমি আমার ছবি একটা মডেল কোম্পানিতে পাঠিয়েছিলাম। ওরা আমাকে সিলেক্ট করেছে, তাই ওরা আমাকে মডেলিং এর জন্য এখন শহরে ডাকছে। আমার এখন ওই ধরো 1,00,000 টাকা দরকার। কি 1,00,000 টাকা? কিন্তু মা, এত টাকা আমি কোথায় পাবো? কোথা থেকে আসবে মানে কি? তুমি দেবে। এত বছর ধরে তুমি যে এত টাকা জমিয়েছো, সেটা দিয়ে কি তুমি আচার দেবে? ওই টাকা আমি মেহেকের পড়াশোনার জন্য রেখেছি, যাতে ও ডাক্তার হতে পারে, তোর এই মডেলিংয়ের জন্য নয়। মা, ব্যাস অনেক হয়েছে। তুই চুপ কর মেহেক। ছোটবেলা থেকে আমি দেখে আসছি ও তোর থেকে সব জিনিস ছিনিয়ে নেয়, কিন্তু আজকে তোর ভবিষ্যতের ব্যাপার। আমি ওর মডেলিংয়ের চক্করে তোর ভবিষ্যৎ নষ্ট হতে দেব না। আমি তো ভালো করেই জানতাম যে তুমি আমাকে ভালোই বাসো না। শুরু থেকেই তোমার ওকেই পছন্দ, আমাকে নয়। আমি চলে যাচ্ছি। এটা বলেই শ্রুতি বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। মা, তুমি ওই টাকাটা শ্রুতিকে দিয়ে দাও। মেহেক, তুই এটা কি বলছিস? তুই কি নিজে জানিস? হ্যাঁ মা, আমি ভালো করে জানি ওই টাকাটা আমার জন্য খুব জরুরি, কিন্তু আমি নিজের জন্য শ্রুতির স্বপ্ন ভেঙে দিতে পারবো না। আমার যেরকম ছোট থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন, সেরকমই ও ছোট থেকে মডেলিং করতে চাইতো মা। মা, শ্রুতি যদি একবার মডেল হয়ে যায় তাহলে আমি পরেও নিজের পড়াশোনা করতে পারবো, কিন্তু আমি যদি ডাক্তার হয়ে যাই আর ও মডেলিংয়ের জন্য শহরে যেতে না পারে, তাহলে ও পরে আর কোনোদিন মডেলিং করতে পারবে না। মা, প্লিজ রাজি হয়ে যাও না। মেহেকের বারবার বোঝানোতে মনোরমা মেনে যায়, আরও সব টাকা তুলে নিয়ে শ্রুতির হাতে দিয়ে দেয়। শ্রুতি, তুই শহরে তো যাচ্ছিস, কিন্তু ওখানে গিয়ে নিজের খেয়াল রাখিস আর সবার উপর ভরসা করিস না। আমি কোনো ছোট বাচ্চা নই যে তুমি আমাকে এই সব বোঝাচ্ছ। আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি। শ্রুতি মা, বাচ্চা যতই বড় হয়ে যাক, মায়ের কাছে তো সে ছোটই থাকে না। নিজের খেয়াল রাখিস, আর হ্যাঁ, আমাদের কল করিস। শ্রুতি সোজা ট্রেন ধরে মুম্বাইয়ের মতো বড় জায়গায় মডেলিং করতে চলে আসে। শ্রুতিকে দেখতে বেশ সুন্দর ছিল, আর ওর পার্সোনালিটিও খুবই অ্যাট্রাকটিভ ছিল। তাই কিছু অডিশন দেওয়ার পরেই শ্রুতি মডেলিংয়ের জন্য সিলেক্টেড হয়ে যায়। প্রথম শ্রুতি সপ্তাহে 2 বার করে নিজের বোন মেহেক এবং নিজের মায়ের সাথে ফোনে কথা বলতো, কিন্তু ধীরে ধীরে শ্রুতি যতই উপরে উঠতে থাকলো, তার ফোন করা আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে থাকলো। মেহেক মা, 1 সপ্তাহ হয়ে গেল শ্রুতির সাথে কোনো কথা হচ্ছে না। ওকে একটু কল করে দেখ তো। মেহেক শ্রুতিকে ফোন করতে থাকে। 5 থেকে 6 বার কল হওয়ার পর শ্রুতি ফোনটা তোলে। শ্রুতি, তুই কোথায় ছিলি? কত ব্যস্ত তুই! আমি তোকে কতবার ফোন করেছি। আমার কাছে এত ফালতু সময় নেই যে আমি তোমার সাথে সারাদিন কথা বলবো। কিছুক্ষণ পরে পরে আমায় নতুন নতুন জায়গায় শুটের জন্য যেতে হয়, বুঝেছ তুমি? এবার ফোন রাখো, আমায় যেতে হবে। এটা বলেই শ্রুতি ফোনটা রেখে দেয়। শ্রুতির এই ব্যবহারে মনোরমা এবং মেহেক দুজনই খুব কষ্ট পায়। শ্রুতির এই সব কাজকর্মের জন্যই ধীরে ধীরে মনোরমার শরীরটাও খারাপ হতে শুরু করে। মা, খাবারটা খেয়ে নাও, তোমায় তো ওষুধ খেতে হবে। আমার মা, তুই আমাকে নিয়ে এত চিন্তা কেন করছিস? আজ নয়তো কাল আমায় ভগবানের কাছে যেতেই হবে। এরকম কিচ্ছু হবে না। তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। তুমি ছাড়া আমার এই পৃথিবীতে আর কে আছে বলো? নিজের মায়ের অসুস্থতার জন্যে মেহেক এবার এদিক ওদিক ঘুরে নিজে একটা কাজ খোঁজা শুরু করে, আর একটা ছোট কোম্পানিতে কাজ করে সে নিজের এবং তার মায়ের সংসারটা চালায়। ইতিমধ্যেই শ্রুতি প্রচণ্ড ফেমাস মডেল হয়ে গেছিল, আর নিজের এই কাজের জন্যে সে তার নিজের বোন মেহেক এবং মায়ের সাথে সম্পর্ক আস্তে আস্তে ছাড়িয়ে দিতে শুরু করে। মায়ের শরীর খুব খারাপ, অন্তত একবার তো তুই দেখা করে যা বোন। আমার কাছে এই ফালতু কাজ ছাড়াও অনেক কাজের কাজ রয়েছে,
কি বললি তুই? মায়ের সাথে দেখা করা তোর কাছে ফালতু কাজ? যে মা তোকে ৯ মাস ধরে পেটে ধারণ করেছে, সারা জীবন ধরে খাটাখাটনি করে কাজ করে আমাদের এত বড় করলো, আমাদের সফল করলো, তার সাথেই তুই দেখা করতে চাস না? নিজের ফালতু জ্ঞান নিজের কাছেই রাখো, বুঝেছো তুমি? শ্রুতির এই ব্যবহারের শরীরের জন্য অবস্থা আস্তে আস্তে খুবই মেহেক খারাপ হতে শ্রুতিকে থাকছিল। কল করা কিন্তু বন্ধ করে এদিকে দেয়। মনোরমার আর এই শরীরের ভাবেই অবস্থা অনেকটা খুবই সময় খারাপ পেরিয়ে হতে যাচ্ছিল। থাকছিল। কিন্তু এদিকে মনোরমার শরীরের অবস্থা খুবই খারাপ হতে থাকছিল। শ্রুতি একটা শুটের জন্য তার নিজের গ্রামের পাশে একটা ছোট্ট শহরে এসেছিল। যে এই কথাটা মনোরমা শুনতে পায়, আমাকে শ্রুতির কাছে শেষবারের মতো নিয়ে চল। মরার আগে আমি ওকে দেখতে চাই। তুমি এরকম কেন বলছো মা? তোমার কিচ্ছু হবে না। আমি তোমাকে শ্রুতির কাছে নিয়ে যাচ্ছি। মেহেক আর মনোরমা খুব ভালোভাবেই জানতো যে শ্রুতি ওদের সাথে দেখা করবে না। তাই যেখানে শ্রুতির শ্যুট হচ্ছিল তার পাশেই মেহেক মনোরমাকে নিয়ে যায়, আর মনোরমা লুকিয়ে লুকিয়ে নিজের মেয়েকে দেখতে থাকে। এমন সময় মনোরমার চোখ যায় শ্রুতির মাথার উপরে থাকা একটা স্পটলাইটের দিকে, যেটা শ্রুতির উপরেই পড়তে যাচ্ছিল। আর সেটা দেখেই মনোরমা শ্রুতির দিকে দৌড়ে যায় আর ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, যার ফলে শ্রুতি তো বেঁচে যায়, কিন্তু স্পটলাইটটা সোজা এসে মনোরমার মাথায় লাগে, যার ফলে মনোরমার মাথা থেকে বেশ রক্তক্ষরণ হয়। হে ভগবান, এটা তুমি কি করলে? হ্যাঁ শ্রুতিমা, তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? দেখলি তুই, যে মায়ের সাথে তুই দেখা করতেও চাইছিলি না, আজ সে তোর প্রাণ বাঁচিয়েছে। আমার লজ্জা হয় যে তুই আমার যমজ বোন। যদি আমার মায়ের কিছু হয়ে যায়, আমি তোকে কোনো দিন ক্ষমা করব না। এটা আমি কি করে ফেললাম মা? আমাকে ক্ষমা করে দাও। সাফল্য আর টাকা আমায় এত অহংকারী করে দিয়েছে যে আমি তোমাকে আর বোনকেই ভুলে গেলাম। শ্রুতি দ্রুত নিজের মাকে নিয়ে কাছাকাছি একটা হসপিটালে গিয়ে ভর্তি করে, আর বেস্ট ডক্টরের থেকে নিজের মায়ের ট্রিটমেন্ট করানো শুরু করে। কিছুদিনের মধ্যেই মনোরমা একদম সুস্থ হয়ে ওঠে, আর ওদিকে মেহেক নিজের যমজ বোন শ্রুতিকেও ক্ষমা করে দেয়, যার ফলে এখন দুই যমজ বোন এবং তাদের মা একসঙ্গে আনন্দে থাকে।